গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 7 জুন রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: গরিবের মাথার উপর ছাদ নিশ্চিত করতে আরও 16,810টি সরকারি ঘরের অনুমোদন মিলেছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিজস্ব একটি পাকা বাড়ির স্বপ্ন সমাজের প্রায় প্রতিটি মানুষেরই থাকে, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে বহু পরিবারের পক্ষে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয় না। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। এই প্রকল্পের মাধ্যমে অসমের লক্ষাধিক পরিবার ইতিমধ্যেই নিজেদের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এর অধীনে অসমে আরও 16,810টি নতুন গৃহ নির্মাণের অনুমোদন মিলেছে। এর ফলে রাজ্যের আরও বহু পরিবার নিরাপদ ও স্থায়ী বাসস্থানের সুযোগ পাবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গরিব মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। ডাবল ইঞ্জিন সরকারের উদ্যোগে অসমেও আবাস খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে শুধু একটি ঘরই নয়, মানুষের জীবনে নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং উন্নত ভবিষ্যতের নিশ্চয়তাও নিশ্চিত করা হচ্ছে। চলতি 2026-27 শিক্ষাবর্ষ থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অসমের ইতিহাস ও ভূগোল বাধ্যতামূলক করা হবে। এ সম্পর্কে বিদ্যালয়সমূহের পরিদর্শক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, জেলা মিশন সমন্বয়ক এবং শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদ SCERTর পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। এর সঙ্গে পাঠ্যপুস্তক, শ্রেণীকক্ষে পাঠদান, মূল্যায়ন সম্পর্কিত নির্দেশনাও রয়েছে। SCERTর সঞ্চালকের জারি করা নির্দেশনা অনুসারে দুটি বিষয়ে পাঠদান চলতি জুন মাস থেকেই হবে। SCERTর ইতিমধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অসমের ইতিহাস ও অসমের ভূগোল শীর্ষক পাঠ্যপুস্তকগুলি পৃথক পৃথকভাবে প্রণয়ন করে বের করেছে। মূলত অসমের সমৃদ্ধ ইতিহাস ও ভৌগোলিক বৈচিত্র্যের বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বদরপুর সার্কেলের অধীন লামারখোলা গ্রামে শনিবার মাটির ঘরে চাপা পড়ে সুপাইর আহমদ বয়স 20 নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার প্রকাশ একটি মাটির তৈরি ঘর ভাঙার কাজ চলাকালীন হঠাৎ ঘরের পুরু দেওয়ালের বড় একটি অংশ ধসে পড়ে। এতে সুপাইর আহমদ সহ কয়েকজন মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে গুরুতর আহত সুপাইর আহমদকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত যুবকের পরিবার ও আত্মীয়স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। দুর্ঘটনার খবর পেয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জাকারিয়া আহমদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বিকশিত অসম গড়ার লক্ষ্যে প্রশাসনকে বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিকশিত অসম গড়ার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে অসম সরকারের শতাধিক সচিব ও জ্যেষ্ঠ আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রী আগামী দিনের উন্নয়নের রূপরেখা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত অসম গড়ার যাত্রায় প্রশাসনের প্রতিটি বিভাগ এবং প্রতিটি আধিকারিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উন্নয়নের গতি যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করতে চলেছে। তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, অবকাঠামো, বিনিয়োগ এবং প্রশাসনিক দক্ষতাসহ সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অসমকে দেশের শীর্ষ 5টি রাজ্যের মধ্যে নিয়ে যাওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বৈঠকে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ভারতের বিকশিত রাষ্ট্র গঠনের অভিযাত্রায় অসমকে একটি অগ্রণী ও গুরুত্বপূর্ণ অবদানকারী রাজ্যে পরিণত করতে হবে। সেই লক্ষ্য পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে দায়িত্ববোধ, কর্মদক্ষতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি সংস্কার এবং প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প তখনই সফল হবে যখন তার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। প্রেমের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে ডিমরিয়ায় সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। প্রেমিকের প্রতি অন্ধবিশ্বাসী শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল এক তরুণীর। 1 নম্বর ঔজারি গ্রামের বাসিন্দা তরুণীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রেমিক বিপুল মল্লিকের বিরুদ্ধে। এই ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত 4 জুন সন্ধ্যায় ডিমডিয়ার একটি নির্জন মাঠ থেকে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় সুস্মিতা মণ্ডলের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে কেতরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় নাথের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় বিপুল মল্লিক কৌশলে তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে যায়। অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে সেখানে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর শরীরে পরপর 17 থেকে 18টি আঘাত করা হয়। পরে তাকে হত্যা করে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর বিপুল মল্লিক গুয়াহাটিতে আত্মগোপন করে। তবে কেতরি পুলিশের তৎপরতায় ঘটনার মাত্র 12 ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পরও অভিযুক্তের মধ্যে অনুতাপের কোনো লক্ষণ দেখা যায়নি। পাতারকান্দির বহুল আলোচিত গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে শনিবার শ্রীভূমি জেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে কংগ্রেস বিধায়ক ও যুবনেতা জুবাইর এনামের কনভয়কে নিউ করিমগঞ্জ সংলগ্ন টুলগেটে আটকে দেয় পুলিশ। পরে প্রশাসনের অনুমতিতে সীমিত সংখ্যক প্রতিনিধি দল নিয়ে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং একটি স্মারকপত্র জমা দেন। জানা গেছে, পাতারকান্দির গণপিটুনির ঘটনায় আহত 2 ব্যক্তির জন্য ন্যায় বিচারের দাবি এবং আন্দোলনরত জনতার প্রতি সংহতি জানাতে বিপুল সংখ্যক যুব কংগ্রেস কর্মী সমর্থককে নিয়ে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা হন জুবাইর এনাম। তবে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি এড়াতে প্রশাসন তার কনভয়কে টুলগেটেই থামিয়ে দেয়। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এলাকায় অতিরিক্ত ভিড় ও উত্তেজনা এড়ানোর স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়। দীর্ঘ আলোচনা শেষে জুবাইর এনামকে সীমিত প্রতিনিধি দল নিয়ে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পরে তিনি কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাতারকান্দির সাম্প্রতিক গণপিটুনির ঘটনা তদন্তের অগ্রগতি, অভিযুক্তদের গ্রেফতার এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। জুবাইর এনাম নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরিবহন বিভাগের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চা বাগানের শ্রমিকদের এক বাগান থেকে অন্য বাগানে লরিতে পরিবহনের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা উপেক্ষা করে পরিচালিত এই ব্যবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দা, সচেতন মহল এবং শ্রমিক সংগঠনগুলির মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকদের যাতায়াতের জন্য নির্ধারিত যাত্রীবাহী বাস বা অনুমোদিত যানবাহনের পরিবর্তে পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত মালবাহী লরি ব্যবহার করা হচ্ছে। এসব লরিতে যাত্রী পরিবহনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বা উপযুক্ত অবকাঠামো নেই। অভিযোগ, প্রতিদিনই গাদাগাদি করে বিপুল সংখ্যক শ্রমিককে বহন করা হচ্ছে, ফলে দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বাড়ছে।
স্থানীয়দের দাবি, নারী, শিশু ও প্রবীণ শ্রমিকরাও একইভাবে কুলালরিতে পরিবহন করা হচ্ছে। রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঝুঁকিপূর্ণ এই যাতায়াত অব্যাহত থাকায় শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন নাগরিকদের মতে শ্রমিকদের সঙ্গে এ ধরনের আচরণ শুধু অনিরাপদই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত উদ্বেগজনক। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং নম্বর যাচাইয়ের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদের আরও একদিন অতিরিক্ত সময় দিল কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রযুক্তিগত সমস্যার অভিযোগ সামনে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিএসই। বোর্ড সূত্রে খবর, আগে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল 6 জুন মধ্যরাত পর্যন্ত। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী এখন পরীক্ষার্থীরা 7 জুন অর্থাৎ আজ মধ্যরাত পর্যন্ত উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধা ও স্বার্থ রক্ষার কথা মাথায় রেখে এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, যাতে কোনো আবেদনকারী শুধুমাত্র প্রযুক্তিগত সমস্যার কারণে সুযোগ হারিয়ে না ফেলেন।